ঘটনাটা হচ্ছে এক মহিলা আমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসে আরেক এলাকায় থুয়ে চলে গেছে। এইরকম কেস আমি প্রথম যখন শুনি তখন আমার কাছে মনে হয়েছে যে সে মানসিকভাবে ভারসাম্যহীন। তুমি তোমার বাবা মাকে মিস করো? জি, অনেক মিস করি। একটা সময় মনে হয় যে অন্যদের দেখে অন্যদের মা-বাবা আছে, আমার মা-বাবা নেই। এরকম আরকি মনে হয়, খুব কষ্ট লাগে। তো আমার অনেক কান্দা পেয়েছে। তখন অনেক শেষ আরকি। শেষ দেখা আর দেখা আর যাইতে পারি নাই নানির কাছে। বাড়ি কোথায়? বাড়ি পটুয়াখালী। সালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং প্রার্থনা সব সময়ের মতো। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা সকার, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। যে বোনটিকে নিয়ে অনুষ্ঠানটি ধারণ করছি তিনি তার পরিবারে ফিরতে চান নিশ্চয়ই। সেখানে আমাদের চেষ্টা থাকবে তার পরিবার খুঁজে দেবার। আর এই অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার পরিবার খুঁজতে চান তাহলে দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আরেকটা কথা বলতে চাই অনুষ্ঠানের শুরুতে। আজকে মোট ডেট দেয়া ছিল, আমি যখন অনুষ্ঠানটা রেকর্ড করছি তখন এটা ৭ নাম্বার এপিসোড, মানে ৭ নাম্বার পর্ব। আমি ৭ নাম্বার পর্ব না, মানে আসলে টোটাল ৯টা ভিডিও রেকর্ড হবে আজকে, ৯টা বেসিক ভিডিও, তার মধ্যে ৭ নাম্বার চলছে, আরও ২ জন অপেক্ষা করছে। ডেট দেওয়া ছিল ১১ জন থেকে ১২ জনের মতো। তো এটা আমাদের প্রতিটা সময়ই হচ্ছে। আমরা মাসে আসলে ২ দিন রেকর্ড করি। একদিন একটানা ৮টা থেকে ১০টা, আরেক দিন এরকম ৮টা থেকে ১০টা। তো যাদেরকে ডেট দেয়া থাকে তাদের প্রতি আমাদের একটা বিনীত অনুরোধ হচ্ছে, ভাই আমাদের তো আসলে কোনো কমতি থাকে না আপনাদের আগ্রহের, আপনাদেরকে নিয়ে, কিন্তু আপনারা অনেক সময় আগ্রহটা তেমন একটা দেখান না। সো আমি একটা রিকোয়েস্ট করব যে ডেট দেওয়া থাকলে ডেটটা আপনারা একটু মেনটেন করবেন, যত কষ্টই হোক না কেন, এবং হাতে সময় নিয়ে আসবেন। এই হচ্ছে বিষয়। তার কারণটা হচ্ছে, আমার এই ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে বলি, আমি আসলে ব্যক্তি জীবনে অনেক ব্যস্ত একজন মানুষ। ব্যক্তি জীবনের কথা বলছি, আমি খুবই ব্যস্ত একজন মানুষ, আলহামদুলিল্লাহ, কারণ ব্যস্ততা আল্লাহর নিয়ামত। এবং তারপরে আমার এই অফিসের কাজগুলো করার জন্য আমি সাধারণত বিকালের দিকে অফিসে আসি। এরপরে আমি টানা ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত কাজ করি। এই সময়টার পুরো সময়টুকু জুড়েই আমি ক্যামেরার সামনে থাকার চেষ্টা করি। সো অনেক সময় দেখা যায় অনেকে হয়তো সকালে আসেন, দুপুরে আসেন, তাকে অপেক্ষা করতে হয়। এবং আমরা বলেই দিই যে একটু প্রিপারেশন নিয়ে আসবেন যাতে করে একটু হাতে সময় থাকে এবং ধৈর্যহারা না হন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, যে এই বোনটি সামনে আছে একটু তাকে জানার চেষ্টা করি। নাম কি আপনার? আমার নাম রাশিদা। রাশিদা কি মামা বাড়ির দেয়া নাম? জি, চেঞ্জ হয়নি রাশিদা। পরে আর? চেঞ্জ হয়েছে, যারা আমাকে বড় করছে তারা চেঞ্জ করে চেঞ্জ দিছে। করছে। তোমার বয়স কত? আমি তুমি করেই বলি, কারণ আমার মনে হয় খুব বেশি বয়স হবে না তোমার। আমার বয়স ২৫ বছর। কিন্তু দেখে তো মনে হয় তোমার বয়স ১৫ থেকে ১৬। এটাও এটাও ২৫ আচ্ছা। বছরই হবে, এরকমই হবে। আচ্ছা, তুমি যেহেতু বলেই ফেলেছি তাহলে তুমি করে কন্টিনিউ করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হুম? ওকে, ঠিক আছে। সো রাশিদা, আমাকে একটু বলো যে কি মনে আছে তোমার? তোমার নাম রাশিদা, তোমার বাবার নাম? হারুন। হারুন। আচ্ছা, হারানোর সময় বয়স ছিল ৩ বছর। জি। বাড়ি কোথায়? বাড়ি পটুয়াখালী। ২০০৪ সনের ঘটনা। জি। বাবা মা ভাড়া থাকতো কোথায়? এটা মনে হয় মিরপুরের দিকে হবে। কোনো টিন শেড বাড়িতে? হ্যাঁ, টিন শেড বাড়িতে। আচ্ছা, এবার ঘটনাটা একটু বলো তো আমাকে, কি হয়েছে পুরো ঘটনাটা বলো। ঘটনাটা হচ্ছে এক মহিলা আমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসে আরেক এলাকায় থুয়ে চলে গেছে। কিভাবে, কোথা থেকে নিয়ে আসছে তোমাকে? আমি হচ্ছে যে এলাকায় থাকতাম ওখানে হচ্ছে অনেক টিন শেডের বাড়ি। হুম। তো ওখানে হচ্ছে আমি বাইরে হইছি খেলার জন্য। তো খেলতেছি, তারপর আমার কাছে একটা মানে ওই মহিলাটা হচ্ছে কালো স্যারা কামিজ পরা। তারপর আমার কাছে এসে বলতেছে যে, "তুমি আমার সাথে বাজারে যাবা?" তারপর আমি বললাম, "আমি বাজারে তো যাই নাই।" তারপরে তার সাথে বলে তারপর চলে গেছি তার সাথে। আচ্ছা, যাওয়ার পরে? সে হচ্ছে ওই এলাকার গলি দিয়ে রিক্সা চেঞ্জ করে তবে একটা জায়গায় রিক্সা থেমে তারপর আরেকটা বাসায় যেয়ে আরেকটা ছেলেকে আনছে আমারই সমানই। হুম। তো ওই ছেলেকেও নিয়ে এসে আমার সাথে একসাথে রিক্সায় বসিয়ে তারপর হচ্ছে আগারগাঁও স্টাফ কোয়ার্টার অফিসার কোয়ার্টারে সিঁড়িতে তো থুয়ে আমাদের দুজনের হাতে বড়ই দিয়ে সে চলে গেছে, সে আর আসে নাই। অদ্ভুত ব্যাপার। জি। এইরকম কেস আমি প্রথম যখন শুনি তখন আমার কাছে মনে হয়েছে যে সে মানসিকভাবে ভারসাম্যহীন। কিন্তু এগুলো তো আমি এখন রেগুলার শুনছি। যদি এরকম হয় যে সে নিয়ে গিয়ে কোনো বাসায় দিলে সে আলটিমেটলি টাকা পয়সা পাবে ওখান থেকে, হয়তোবা সে রেগুলার প্রতি মাসে মাসে সে টাকা নিবে, এটা এক ধরনের ব্যবসা। এরকম ১০ জনকে যদি চুরি করে দিতে পারে তাহলে সে বসে বসে খেতে পারবে, আমি বুঝলাম এটা। কিন্তু ওকে তো কোথাও দেয় নাই, ওকে কোথাও রেখে চলে যাচ্ছে। তারপর তারপর সে চলে গেছে আর আসেনি। যাওয়ার সময় কি বলে গেছে? যাওয়ার সময় বলে গেছে, "তোমরা দুজন এখানে বসো, আমি আসতেছি।" হুম। তো ওই মহিলা আর আসে নাই। আমরা তো অনেকক্ষণ বসেছিলাম। হুম। তারপর ওই ছেলেটা তো কান্দাকাটি শুরু করছে। তারপরে
একটা মেয়ে আসতেছিল, তো মেয়েটা আমার কাছে এসে তো বলতেছে, "তুমি এখানে বসে আছো কে?" তারপরে ঘটনাটা বলছি। তারপর ওই মেয়ের সাথে আমি চলে গেছি। ছেলেটা? ওই আর ওই ছেলেটা সিঁড়িতেই ছিল। ওখানে বসেছিল। আমি মেয়েটার সাথে চলে গেছি ওকে, মেয়েটার বাসায়। ওকে। তারপরের দিন আমি মেয়েটার সাথে বের হইছি। তারপর ওই ছেলেটাকে দেখে অন্য মানুষের সাথে ছেলেটাও চলে যাচ্ছে কাঁদতে, কাঁদতে। তারপরে ওই মেয়েটা করছে কি, মানে স্টাফ কোয়ার্টার একজনের বাসায় আমাকে দিছে। তাদের কাছেই বড় হইছি। তাদেরকে নানু, নানু বলে ডাকি। তাদের কাছে দিয়েছে। তারপর তার বড় বোনের কাছে আমাকে দিয়েছে। তার বড় বোন মারা গেছে। তার বড় বোনের কাছে ২ বছর কম থেকেছি। তারপর আবার তাদের কাছে থাকছি। অনেক বছরই গেছে। তাদের কাছে বড় হয়েছি। তারপরে তারাও চেষ্টা করছে, মানে যে আমি হারানোর পর ২ দিন রিক্সা দিয়ে মাইটিং করছে ওই এলাকা দিয়ে, আগারগাঁ এলাকা দিয়ে। মাইটিং করছে, তারপরে আর কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। তুমি তোমার বাবা-মাকে মিস করো? জি, অনেক মিস করি। একেক সময় মনে হয় যে অন্যদের দেখে অন্যদের মা-বাবা আছে, আমার মা-বাবা নেই। এরকম আরকি মনে হয়, খুব কষ্ট লাগে। বিয়ে-শাদী হইছে তোমার? জি না, বিয়ে-শাদী হয় নাই। দেয় নাই ওরা বিয়ে-শাদী? না, দেয় নাই, তারা দেওয়ার চেষ্টা করে, আমি করি নাই। কেন? করব। ভালো কোনো ছেলে-টেলে পেলে করব, এরকম। পড়াশোনা করছো তুমি? না, পড়াশোনা করি নাই। তারা ঘরের থেকে যতটুকু আমাকে করাইছে এইটুকুই। তো তুমি তাহলে এখন ওনাদের উপরেই ডিপেন্ডেন্ট জি, পুরোপুরি। জি, ওনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আছো। জি। এখন আমি ওনাদের কাছে নেই। গত বছর ওনাদের কাছ থেকে এসে পড়েছি। আমাদের একটা আপু আছে, তার কাছে থাকি। সে আমাকে দেখাশোনা করে। এই ধানমন্ডিতে থাকি এখন। তারা আচ্ছা। মোহাম্মদপুর বাবু রোডে থাকে। ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা কি? ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা এই তো, বিয়ে-শাদী দিয়ে সংসার করব, কোনো একটা ব্যবসা শুরু করব, এরকমই আরকি। কিছু পারো তুমি? হাতের কাজ কিছু জানো? না, কাজ কিছু জানি না, করতেছি। আপুর টেইলর, আপুর কাছে কাজ শিখতেছি, এরকমটা। আচ্ছা। বাবার চেহারা, মায়ের চেহারা কিছু মনে পড়ে? বাবা আর মা চেহারা অনেক বছর হয়ে গেছে, তো আর মানে চেহারা ওরকম মনে পড়ে না। ভুলে গেছি। চেহারা মানে দেখলে চিনতে পারতাম বাবা হালকা, কি হালকা। করতো? বাবা হচ্ছে রিক্সা চালাইতো। রিক্সা চালাইতো? জি। কয় ভাই বোন ছিলা তোমরা? আমি একাই ছিলাম, মা-বাবার কাছে একাই ছিলাম। কিন্তু কয়দিন পর, পর ওই মেয়েটা ছিল আমার গ্রামে বাড়িতে। তো কয়দিন পর, পর আসতো আমাদের কাছে। কিন্তু কেমন বোন ছিল সেটা জানি না, বুঝি নাই তখন আমি। আচ্ছা, তুমি গ্রামে যাও নাই কখনো? যাই। আমি হচ্ছে কতদিন ঢাকাতে থাকতাম, কতদিন গ্রামে থাকতাম। গ্রামের নামটা কি মনে আছে? গ্রামের নাম তো জানি না। জেলার নাম, ঘাটের নাম আমি জানি না। আচ্ছা, তো ওই গ্রামে যাইতে কিভাবে তোমরা? গ্রামে লঞ্চে করে যেতাম। লঞ্চে করে যাইতা? জি, পটুয়াখালী, হ্যাঁ ঠিক জি। আছে। আর যখন আমি শেষ গ্রাম থেকে এসে পড়েছি, তখন আমি নানুর কাছেই বেশিরভাগ নানু বলে ডাকতাম না তো, নানি বলে ডাকতাম। হুম। তো নানির কাছেই থাকতাম। নানি আদর করত, মানে নানি আমাকে মটরশুঁটি ভেজে দিত। এটা আমার খুব পছন্দ ছিল। গ্রামে? তারপর মা আসে। মা এসে তারপরে আমাকে নিয়ে যায়। আমি যখন লঞ্চে উঠছি, তখন নানি আ মানে নদীর ওখানে দাঁড়ায়, দাঁড়ায় কাঁদতেছে। আমি লঞ্চে দিয়ে দেখতেছি। তো আমার অনেক কান্দা পেয়েছে। তখন অনেক শেষ আরকি। শেষ দেখা আর দেখা আর যাইতে পারিনি নানির কাছে। লঞ্চ তখন ছেড়ে দিছে। এই পৃথিবীতে আমরা হাজার সমস্যা নিয়ে পৃথিবীতে বসবাস করছি। সমস্যাই জীবন এক অর্থে। সমস্যা না থাকলে জীবনে চালিকা শক্তি থাকবে না। সমস্যা না থাকলে আপনার জীবনে গতি থাকবে না। সমস্যা না থাকলে বেঁচে থাকার কোনো যুদ্ধ থাকবে না। সমস্যা কখনো কখনো আশীর্বাদ। প্রবলেম কখনো কখনো আশীর্বাদ। এবং যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন, আল্লাহ আপনি যতটুকু লোড নিতে পারবেন ঠিক ততটুকু সমস্যা দিয়েই আপনাকে টেস্ট করতেছেন। অনেক সময় আমরা জীবনে এরকম হয়ে যায় না যে, আল্লাহ তুমি কেন আমাকে এটা দিলা? আল্লাহ তুমি কেন এই সমস্যা আমার কাঁধে দিলা? আল্লাহ নিশ্চিতভাবেই জানেন যে এই সমস্যাটুকু আপনি ডিল করতে পারবেন, সেই ক্ষমতাটুকু তিনি আপনাকে দিয়েছেন। এই বিশ্বাসটুকু যদি আপনার থাকে, তাহলে ওই অবস্থাতেও আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। হ্যাঁ? এবং ইসলামে আসলে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি সেদিন দেখছিলাম, মুফতি মেনকার একটা খুব চমৎকার লেকচার। সেখানে বলছে, ইসলামে আসলে হতাশার কোনো সুযোগই রাখা হয় নাই। নেভার এভার। আপনি যদি তাওয়াক্কুল করেন, যেকোনো অবস্থায় আলহামদুলিল্লাহ। তো আমি আসলে ওদের কথা যখন শুনি, তখন আমার মাঝে, মাঝে মনে হয় যে আসলে এদের তো আসলে কোনো দোষ নাই জীবনে। এবং
তারপরও আল্লাহ পৃথিবীতে এই কমপ্লেক্সিটিটা দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? ওদেরকে আল্লাহ কী রিওয়ার্ড দেবেন আমরা জানি না। হ্যাঁ? এবং ভবিষ্যতে এটার জন্যে ওদেরকে আল্লাহ কীভাবে সম্মানিত করবেন তাও আমরা জানি না। তবে এটা ঠিক যে এটা কেবলমাত্র আল্লাহই পারেন। আপনি যদি সমাজের জায়গা থেকে ওদেরকে কম্পেনসেট করতে চান, যেই লস ওদের হয়েছে, যেইভাবে বড় হয়ে ওরা জীবনে আজকে যে জায়গাটায় গেছে, ওর 25 বছর বয়স, ও হয়তো বাবা-মার কাছে থাকলে লেখাপড়া করত। ও হয়তো বাবা-মায়ের কাছে থাকলে ওর একটা ব্রাইট ফিউচার হতে পারত, ক্যারিয়ার হতে পারত। কিছুও যদি না হয়, যেই মায়াটুকুতে ও পাইতো 25 বছরের জীবনে, ছোট অবস্থায় যে মায়াটুকু পাইতো, যে আনন্দটুকু পাইতো, যে ভালোবাসাটুকু পাইতো, সেটাকে আপনি কোনোভাবেই এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্রের দ্বারা আর কখনো রিটার্ন দিতে পারবেন? সম্ভব না। কিন্তু আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন, তাহলে আল্লাহ তার এটা সম্ভব। ঠিক আছে? সো কিছু, কিছু জিনিস যেগুলো আসলে কোনোভাবেই রিটার্ন দেওয়া সম্ভব না। কিন্তু আমরা মনুষ্য জীবনে যেটা করতে পারি, ধরেন ও তো কখনোই পাবে না আর এই বিষয়গুলা। কিন্তু ওর যে এখনো বিয়ে-শাদী হয় নাই, ওর বাপ-মাকে যদি আমরা খুঁজে দিতে পারি, তাহলে ওর খুব চমৎকার একটা সম্পর্ক হয়তোবা হতে পারে। তো এই চেষ্টাগুলোর জায়গাটা যেন আমরা কখনো কোনোভাবেই, যেটা আমাদের এই মুহূর্তে করা সম্ভব উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সেটা থেকে যেন আমরা কখনো সরে না আসি। এতটুকু কথা বলার কারণটাই হচ্ছে এটা। একটা ছবি আছে আমার হাতে। এটা আপনি হারিয়ে যাওয়ার কত বছর পরের? 12 বছর আগে। মানে হারায় যাওয়ার অনেকদিন পরের ছবি এটা। ছোটবেলায় এরকমই ছিলেন দেখতে। না, না, এটা হারা যাওয়ার অনেকদিন, অনেক অনেক সময়, বছর পরে আর অনেক কি। বছর পর। আমারও তাই মনে হচ্ছে। কারণ এই বয়সে তো আসলে জি, কেউ হারায় না। জি। কিন্তু ছোটবেলার চেহারাটা কেমন ছিল, সেটা এই ছবি দেখে আপনারা স্পষ্টত বুঝতে পারবেন। আমার এই কথাগুলোর মধ্যে অনেক সময় দেখবেন যে আমি একটু ঢোক চিপছি। কথাগুলোর মধ্যে অনেক সময় জড়তা হচ্ছে, ফাম্বল হচ্ছে। এটার কারণটা হচ্ছে আমি এরকম একটানা ৮টা থেকে ১০টা ভিডিও রেকর্ড করি। প্রত্যেকটা ভিডিওতে আমার কম বেশি একই কথা বলতে হয়। সো এটা কাইন্ড অফ মানে অপারেশনের মতো, নিজেকে অপারেশন করার মতো। নিজের ইচ্ছার বিরুদ্ধেও অনেক সময় বলতে হয়। আপনারা হয়তো দিনে একটাই দেখেন, কিন্তু আমি দিনে তো ৭-৮টা করি। সো অনেক সময় দেখা যায় ফাম্বল হচ্ছে, মানে গলা শুকিয়ে যাচ্ছে। সো এগুলো একটু কনসিডার করতে হবে আরকি। সো রাশিদা, আর কিছু বলবা না সব বলছো? জি, সব তো বলছি। তুমি যে লিখে নিয়ে আসছো যে তোমাকে যেখান থেকে নিছিল এই মহিলাটা, জি, মিরপুরের টিনসেট বাসায় থাকতো তোমরা। একদিন রাস্তায় খেলতে নেমে রাস্তা থেকে এক মহিলা জি, বাজারে যাওয়ার কথা বলে রিকশায় করে আগারগা সরকারি স্টাফ কোয়ার্টারের সামনে সিঁড়িতে জি, রেখে তোমাকে চলে জি। গেছে। এই হচ্ছে মূল কথাটা। চলেন আমরা একটু চেষ্টা করে দেখি। এমনও হতে পারে ওদের আত্মীয়স্বজন কেউ হয়তোবা অপেক্ষায় আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।